Seen a lot of change, been through a lot of. আজকে আমাদের আলোচনার বিষয় ইকুইলিব্রিয়াম অ্যান্ড স্টেবিলিটি, এই দুটি বিষয়ের উপরে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে স্পোর্টস বায়োমেকানিক্সের উপর। তো ইকুইলিব্রিয়াম এবং স্টেবিলিটি অ্যাকচুয়ালি একটা কয়েনের এপিটার ওপি। দিস ইজ দ্য টু সাইডস অফ ওয়ান কয়েন। Equilibrium is a property and stability is the status or the you can say the condition of a object. Equilibrium এর যে কন্ডিশন, যে প্রিন্সিপালস গুলোকে মেনটেন করে কোনো একটা বস্তু কি অবস্থায় থাকবে, অর্থাৎ সেটা সুস্থির সাম্যে থাকবে না অস্থির সাম্যে থাকবে, সেটা ঠিক হয়। সুতরাং একটা বস্তু, বিশেষ করে ফিজিক্সে যাকে আমরা বলি ম্যাটার, সেই ম্যাটার তিনটে কন্ডিশনে থাকতে পারে। একটা হলো স্টেবল কন্ডিশন, একটা হলো আনস্টেবল কন্ডিশন, আর আরেকটা হলো নিউট্রাল কন্ডিশন। তো এই তিনটে কন্ডিশন কিন্তু ডিপেন্ডস করে ইকুইলিব্রিয়ামের প্রপার্টির উপরে। ওকে, আমরা এই দুটো বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। So first, equilibrium কাকে বলে? What is equilibrium? You just see, equilibrium is the condition of a system when neither its state of motion nor its internal energy state tends to change with time. Equilibrium arises if the vector sum of all forces acting upon the particle is zero. আমরা আগের দিন এটা আলোচনা করেছি। হ্যাঁ, কোনো একটা বস্তু ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা, অর্থাৎ স্টেবল কন্ডিশনে থাকবে কিনা, এটা ডিপেন্ড করে তার উপরে ক্রিয়াশীল সমস্ত বলগুলোর লব্ধি বল যদি জিরো হয়। এই কন্ডিশন যদি ফুলফিল করে ইকুইলিব্রিয়ামে, দেন দ্য পার্টিকেল অর দ্য অবজেক্ট উইল বি স্টেটেড অ্যাজ স্টেবল। তাই তো? when all the forces that act upon an object are balanced, then the object is said to be in a state of equilibrium. ছবিতে দেখো, একটা দাঁড়িপাল্লার ছবি দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। দুটো দাঁড়িপাল্লায় দুটো দিকে দুটো ওজন ক্রিয়াশীল। এই দুটো ওজনের মধ্যে যদি কোনো তফাৎ থাকে, তাহলে একটা ওজন বেশি বল প্রয়োগ করবে, যেটা কম ওজন সেটা কম বল প্রয়োগ করবে। সেই জন্য বেশি ওজনের দিকের দাঁড়িপাল্লাটা নিচে ঝুঁকে যাবে। কিন্তু দুদিকেই যদি সমান ওজন দেওয়া হয়, একটাই দিতে হবে এরকম নয়, একাধিক ওয়েট চাপিয়ে দুদিকে সমান করা হলো, যেটা এখানে করা হয়েছে। দেখো, একদিকে 100 কেজি, একদিকে 50 কেজি চাপানো হয়েছে বা গ্রাম চাপানো হয়েছে, হোয়াট এভার ইট মে বি। তো দুদিকের দুটো লব্ধি বল জিরো। 100 - 100 = 0। এই যে কন্ডিশনটা যদি তৈরি হয়, তাহলেই আমরা বলবো ওই বস্তুটি ইকুইলিব্রিয়াম ঠিক আছে বা স্টেবল কন্ডিশনে আছে। ঠিক একই রকম ভাবে একটা সিসতে, পার্কে যেমন থাকে, দুজনের ওজন যদি সমান হয় এবং দুজন যদি সমান বল প্রয়োগ করে, তাহলে দেখা যাবে ওটা একটা সুস্থির সাম্যে থাকতে পারে। এখন এই ইকুইলিব্রিয়াম বাস্তবে আমরা কি কি রকম ভাবে দেখতে পাই। দেখো, ইকুইলিব্রিয়াম আর ব্যালেন্স, যেটাকে আমরা সহজ কথায় বলি, তাকে প্রধানত দুটো ভাবে বর্ণনা করা হয়। ফার্স্ট ওয়ান ইজ স্ট্যাটিক অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডাইনামিক। আমরা আগের দিনে বলেছি, একটা স্থিতি সাম্য আর একটা হচ্ছে গতিশীল সাম্য। স্থিতিসাম্য কোনগুলো? স্থিতিসাম্য হচ্ছে যখন কোনো একটা স্থির বস্তুর উপরে আমরা এই ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব। একটা স্থির বস্তু, whether it is stable or unstable or neutral etc etc, এই প্রপার্টিটা নিয়ে যখন আলোচনা করছি, তখন আমরা সেটাকে বলছি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। কিন্তু বস্তুটা যদি স্থির না থেকে গতিশীল হয়, গতিশীল অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা it will come under dynamic equilibrium. Static equilibrium যেটা, সেটা আমরা
তিন রকম ভাবে পাই। একটা হলো স্টেবল, আর একটা হলো আনস্টেবল, আর একটা হলো নিউট্রাল, যেটা আমরা তোমাদের আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। তো এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের তিনটে যে অবস্থা সেটা দেখো, যে একটা এরকম শঙ্কু বা কোণকে যদি আমরা উল্টো মানে বেসটাকে যদি মেঝেতে রাখি তাহলে সেটা সুস্থির সাম্যে থাকে। তার কারণ দেখো এর ভেতর দিয়ে লাইন অফ গ্র্যাভিটি সেটা মাঝখান দিয়ে যাচ্ছে, আমরা আগের দিন লাইন অফ গ্র্যাভিটি আলোচনা করেছি, এবং এর সেন্টার অফ গ্র্যাভিটি এই বিন্দুটাতে কেন্দ্রীভূত, ওয়েটটা এই সেন্টার অফ গ্র্যাভিটি হিসাবে ওইখানে কেন্দ্রীভূত, এবং লাইন অফ গ্র্যাভিটি মাঝখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ নিচে যে বেস তার একদম মাঝখান দিয়ে যেহেতু ক্রিয়াশীল সেই জন্য এটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে বলে আমরা বলি। এটা সহজে কিন্তু এর অবস্থার পরিবর্তন করবে না, একে তুমি অল্প স্বল্প ঠেলা দিলেও এ কিন্তু নিজের অবস্থা চেঞ্জ করবে না, এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু ঠিক উল্টোটা যদি হয়, 2 নম্বর ছবিতে দেখো, এটাকে উল্টে যদি আমরা দাঁড় করিয়ে দিই তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি মাটি থেকে অনেক উপরে উঠে যায়, যদিও লাইন অফ গ্র্যাভিটি ক্রিয়াশীল থাকে, কিন্তু বেস অফ সাপোর্ট দেখো একদম একটা বিন্দুতে চলে এসছে। এই বিন্দুতে হয়ে যাওয়ার ফলে আর ওপরের দিকে অনেকটা অংশ বাইরে চলে যাওয়ার জন্য এটা যে অবস্থায় আছে সেটাকে আমরা বলি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো আনস্টেবল ইকুইলিব্রিয়ামে বস্তু সবসময় চায় তার অবস্থার পরিবর্তন করতে, এবং অবস্থার পরিবর্তন করে সে স্টেবল ইকুইলিব্রিয়াম লাভ করার চেষ্টা করে, অর্থাৎ স্টেবল অবস্থায় আসার চেষ্টা করে। এটা সতত তার উপরে ক্রিয়াশীল হয়, অর্থাৎ এক্ষেত্রে এর উপরে প্রযুক্ত যেসব বলগুলো ক্রিয়াশীল সেই বলগুলোর লব্ধি বল কখনোই জিরো হয় না। এই জন্যই এই অবস্থার পরিবর্তন করে ওই জিরো অ্যাচিভ করার চেষ্টা করে, লব্ধি বল যাতে জিরো হয় সেই চেষ্টা করে, এই জন্যে এর অবস্থা খুব দ্রুত বদলে যায়। এবং আর একটা অবস্থা আমরা পাই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। নিউট্রাল ইকুইলিব্রিয়াম হচ্ছে সেই অবস্থা যেটা সব সময় ওই অবস্থাতেই থাকার প্রবণতা দেখায়। এই অবস্থায় ধরো একটা ফুটবল, এটা একটা গোলক, এর সেন্টার অফ গ্র্যাভিটি একদম সেন্টারে আছে, এর বেস অফ সাপোর্ট দেখো খুব ছোট, কিন্তু এর চারিদিকে জ্যামিতিক যে স্ট্রাকচার সেটা এত সুন্দরভাবে গঠিত একটা বলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই বা গোলকের ক্ষেত্রে দেখতে পাই। এই জ্যামিতিক স্ট্রাকচারটার জন্য কিন্তু ওর লাইন অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি যেখান দিয়ে ক্রিয়াশীল তার দুদিকে সমপরিমাণ জায়গা থাকে, সিমেট্রিক্যাল একটা ব্যাপার থাকে। এর ফলে এই ধরনের বস্তু যে সাম্য অর্জিত করে বা যে সাম্য অর্জিত হয়, যে অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কারণ হচ্ছে যে এই বলটাকে তুমি যদি একটু ঠেলে দাও তাহলে বলটা খানিকটা গড়িয়ে গিয়ে আবার এই অবস্থাতেই থাকবে, একই অবস্থাতে থাকবে। একে ডান দিক দিয়ে ঠেললে বাঁ দিকে যাবে, বাঁ দিক দিয়ে ঠেললে ডান দিকে যাবে, সামনে দিয়ে ঠেললে পেছনে যাবে, পেছন থেকে ঠেললে সামনে যাবে। অর্থাৎ এর কোনো নিজের অবস্থাকে পরিবর্তন করলেও আবার খুব অল্প সময়ের মধ্যে ওই আগের অবস্থায় এ অর্জন করে এবং ওই অবস্থাতেই থাকে। এই কারণে এটাকে আমরা বলি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। আমরা এবার কয়েকটা উদাহরণ দেখে নিই বাস্তব আমাদের এ থেকে, মানে চারিদিকের যেসব জিনিস ব্যবহার করি আমরা সেটা থেকে। দেখো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আমরা বলছি সেই অবস্থাকে anybody in which the sum of the forces and torque on each particle of the system is zero। আমরা আগের দিনে আলোচনা করেছি, যে কথাটা বললাম যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আমরা সেই অবস্থাটাকেই বলবো যে অবস্থায় কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল সমস্ত বলের লব্ধি বল জিরো হয়। ঠিক আছে, এখন এই যে লব্ধি বলের কথা বলছি, এই বল বাস্তবে ক্রিয়াশীল এই বল দু রকমের হতে পারে। এক ধরনের বলকে আমরা বলি ফোর্স, আর এক ধরনের বলকে আমরা বলি বলো টর্ক, তাই না? আমরা ফোর্স এবং টর্কের ধারণা আগের দিনের ক্লাসে পড়েছি, কিন্তু আমরা একটুখানি যেহেতু আজকে মাস্টার ডিগ্রিরও ক্লাস হচ্ছে আমরা আর একটু বলে নিই টর্ক এবং ফোর্সের ডিফারেন্স কি বা কেন কাকে বলছি। ফোর্স হচ্ছে
যে কোনো বস্তুর উপরে বাইরে থেকে যা প্রযুক্ত হয়ে বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকেই বলে বল বা ফোর্স। হ্যাঁ, তাহলে যে বস্তু বাইরে থেকে প্রযুক্ত হয়ে বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে, অর্থাৎ স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির হয় বা আরো গতিশীল হয় বা দিক পরিবর্তন করে, অবস্থার পরিবর্তন করে, এই বাইরে থেকে যা প্রযুক্ত হচ্ছে সেটাই হচ্ছে বল। এখন এই বলটা যদি ক্রিয়াশীল হয়ে বস্তুর সরল রৈখিক গতি সৃষ্টি করে তাহলে আমরা ওই বলকে বলছি ফোর্স। আর বাইরে থেকে এই ক্রিয়াশীল ফোর্স বা বল যদি বস্তুর ওপর ক্রিয়াশীল হয়ে বস্তুর সরল রৈখিক গতি না সৃষ্টি করে কৌণিক গতি সৃষ্টি করে তখন তাকে আমরা বলবো টর্ক। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে ঠেলে দিই, সেটা সোজা রাস্তায় না গিয়ে বেঁকে যায়, তাহলে আমাদের প্রযুক্ত বলটাকে বলবো টর্ক। আর যে বস্তুটাকে ঠেলে দিচ্ছি সেটা যদি সোজা যায় তাহলে তাকে আমরা বলবো ফোর্স। বোথ আর ফোর্স, বাট আমরা যেহেতু সোজা যায় তখন তাকে আমরা বলবো ফোর্স, আর যদি সেটা কৌণিক ভাবে ঘুরে যায় তখন আমরা তাকে বলবো টর্ক, আর কিছু নয়। দুটোইরই একক এক, ক্যালকুলেশন সেগুলো একটু সূত্রগুলো আলাদা হয়, বাট ইউনিট আর সেম, ডেফিনেশন হচ্ছে ওইটুকুই তফাৎ। দেখো, ইট ইজ এ সিস্টেম হুজ পার্টস আর রিলেটিভলি অ্যাট রেস্ট। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে কোনো বস্তুর সমস্ত অংশগুলো রেস্টিং কন্ডিশনে থাকে। তার কারণ হচ্ছে তার উপরে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল, রেজাল্ট্যান্ট ফোর্স ইজ ইকুয়াল টু 0। একটা চেয়ার যখন এই অবস্থায় আছে তখন সেটা একটা কি আছে, সেটা একটা স্টেবল কন্ডিশন আছে। কারণ হচ্ছে চেয়ার যখন এই অবস্থায় থাকে তখন চেয়ারের যে ওজন সেটা লম্বালম্বি ভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে মাটির দিকে ক্রিয়াশীল হয়, কিন্তু সমপরিমাণ বল মেঝে চেয়ারের ওপরে প্রয়োগ করে সেটা ওপরের দিকে ক্রিয়াশীল হয়। ফলে বিপরীতমুখী সমান দুটো ফোর্স পরস্পরের বিপরীত মুখে ক্রিয়া করে এবং এর ফলে এর লব্ধি বল 0 হয় এবং এর ফলে এটা স্টেবল কন্ডিশনে থাকতে পারে। দেখো, এই যে ছবিটা উপরে দেয়া হয়েছে, এক্সারসাইজ করার সময় আমরা বলি না যে কাঁধের সমান পা দুটোকে এ করে নিতে, শোল্ডার লেভেল অ্যাপার্ট করে রাখতে, স্টেবিলিটি বাড়ানোর জন্য। উই ডু ইট ফর ইনক্রিজিং আওয়ার স্টেবিলিটি। ওকে, তো কেন এটা করি? যখন ওই অবস্থায় দাঁড়াই বা তখন কি হয়, আমাদের শরীরের যে লাইন অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে লাইন অফ গ্র্যাভিটি আমাদের শরীরের ওজন মাটির দিকে ক্রিয়াশীল হয়। একই রকম ভাবে মাটি আমাদের শরীরের ওজনে সমান পরিমাণ বল ওপর দিকে ক্রিয়াশীল করে, মানে প্রয়োগ করে। এই পরস্পর বিপরীত ধর্মী দুটি বল সমান হওয়ায় এর লব্ধি বলের মান 0 হয়, ফলে আমরা স্টেবল কন্ডিশনে দাঁড়িয়ে থাকি। স্টেবল ইকুইলিব্রিয়াম তাহলে কাকে বলা হচ্ছে? এ স্টেট ইন হুইচ এ বডি টেন্ডস টু রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন আফটার বিং ডিস্টার্বড। চেয়ারটাকে যদি তুমি একটু নাড়িয়ে ছেড়ে দাও তাহলে দেখবে ওই অবস্থাতেই আবার চলে আসবে। এটাই হচ্ছে ওর ধর্ম, কারণ সবাই চায় স্টেবল কন্ডিশনে আসতে। ঠিক আছে, যে বস্তু স্টেবল কন্ডিশনে আছে। আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এর পরের যে কনসেপশন, আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি? A state of equilibrium in which a small disturbance will produce a large change. ছোট্ট একটা ঠেলা এর বড় একটা পরিবর্তন করাবে এর অবস্থা। A state of equilibrium of a body such that when the body is slightly displaced, it departs further from the original position. তাহলে আনস্টেবল পজিশন যেটা, সেই অবস্থায় তুমি যদি অল্প একটু ঠেলা দাও বা বল প্রয়োগ করো তাহলে ওই অবস্থাটা চট করে অনেকটা বদলে যাবে, গিয়ে ওই বস্তুটা স্টেবল কন্ডিশনে চলে যাবে, মানে আনস্টেবল কন্ডিশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। খেলাধুলার উদাহরণ থেকে এটাকে আমরা নিয়ে এসেছি।
তোমরা স্প্রিন্ট ইভেন্টে যে স্টার্টিং ব্লকে যখন আমরা অন ইওর মার্ক পজিশনে বসি, তারপরে যে সেট পজিশন, দিস ইজ দ্য সেট পজিশন এন্ড স্টার্টিং এ ব্লক, এই সেট পজিশন ইজ অ্যান এক্সাম্পল অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কারণ এই অবস্থায় তুমি শরীরের এই বডিকে যদি একটু অল্প ঠেলা দাও, বডি পড়ে যাবে, মাঠের শরীর পড়ে যাবে, এবং যা হয় পড়ে যাওয়ার পরে ওটা স্টেবল কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এই অবস্থাটা। অর্থাৎ আনস্টেবল কন্ডিশনে অল্প একটু বল প্রয়োগ করলে সেটা অনেকখানি চেঞ্জ হয় এবং ও স্টেবল কন্ডিশন অর্জন করার চেষ্টা করে। এবার হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কালকে আমি বলছিলাম না যে বলের একটা ছবি থাকার কথা, তোমাদের যেতে ছিল না, 500 ডিগ্রির এই যেতে আছে। দেখো বলটা তুমি যেভাবেই বলটাকে টোকা দাও, মারো, যাই করো, বল কিন্তু যখন থামবে তখন এই অবস্থাতেই থাকবে, এর অন্যথা কোনোভাবেই হবে না। সো নিউট্রাল ইকুইলিব্রিয়াম ইজ দ্য কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম অফ এ বডি so placed that when moved slightly it neither tends to return to its former position nor depart more widely from it, as a perfect sphere or cylinder on a horizontal plane is the example of neutral equilibrium. বলা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়ামে অল্প একটু ফোর্স প্রয়োগ করলে এটা খুব দ্রুত এর আগের অবস্থাতেই ফিরে যায়, যেখানেই থাক। হ্যাঁ, আর ফরমার পজিশন ও রিটার্ন করে এবং ডিপার্ট ফ্রম ওয়াইড, এবং ওই পজিশনটাকে যদি আগের পজিশনের সঙ্গে তুমি তুলনা করো তাহলে দেখবে খুব যে একটা, খুব না, প্রায় কিছুই তফাৎ হয়, কোনো তফাতই হয়নি, অথচ সে তো আগের জায়গাটাতে নেই। তুমি যখন বল প্রয়োগ করেছো সে হয়তো 10 মিটার দূরে গিয়ে বলটা থেমেছে, মাঠের থেকে 10 মিটার দূরে গিয়ে থেমেছে, কিন্তু থামার পরে যে অবস্থাটা তার সঙ্গে আগের অবস্থার কোনো তফাৎ খুঁজে পাবে না। আবার এটাও ঠিক যে ফোর্স প্রয়োগ করার ফলে সে 10 মিটার এগিয়ে গিয়ে তবে থেমেছে, তাহলে এই চেঞ্জটাও হয়েছে, কিন্তু তার থেমে থাকা অবস্থার কোনো চেঞ্জ হয়নি। এই জন্যই এটাকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে। বল ছাড়াও সিলিন্ডার এর ক্ষেত্রেও কিন্তু একই আমরা পাবো। সিলিন্ডার মানে নলাকার কোনো বস্তু। আমরা আগের দিনে জলের বোতল দিয়ে আমরা এখানে এক্সাম্পল করেছি। নাও এইগুলো সবই তো হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, কিন্তু ইকুইলিব্রিয়াম সবসময় যে স্ট্যাটিক বস্তুর ওপরই প্রযোজ্য হবে বা অবস্থাটা সৃষ্টি হবে এটা নাও হতে পারে। ডাইনামিক বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ ডাইনামিক মিনস আ ম্যাটার হুইচ ইজ মুভিং ইন মুভিং কন্ডিশন, সেটাও কিন্তু সেই অবস্থাতেও কিন্তু একটা স্টেবিলিটি বা ইকুইলিব্রিয়াম প্রপার্টি আমরা দেখতে পাই, এবং এটা কি বলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, গতিশীল সাম্য। ডাইনামিক ইকুইলিব্রিয়াম ইজ অ্যান ইকুইলিব্রিয়াম জিরো নেট ফোর্স। এখানেও কিন্তু নেট ফোর্স জিরো হবে, যদিও বস্তুটা গতিশীল, কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করার জন্য গতিশীল বস্তুর উপরেও ক্রিয়াশীল সমস্ত বলের রেজাল্ট্যান্ট ফোর্স কিন্তু এখানেও জিরো হবে, অঙ্কের নিয়মে জিরো হবে, উইথ সাম কনস্ট্যান্ট অর ইউনিফর্ম স্পিড। এই অঙ্কের নিয়মে জিরো হওয়ার জন্য যে অবস্থাটা দরকার গতিশীল বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে that particle or the object should move with constant velocity, অর্থাৎ নির্দিষ্ট গতিতে গতিশীল হতে হবে, নির্দিষ্ট গতিবেগে গতিশীল হতে হবে, তবে কিন্তু এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম অবস্থার সৃষ্টি হবে। সে যদি গতি পরিবর্তন করতে থাকে, মানে গতিবেগের পরিবর্তন করতে থাকে, গতির নয়, গতিবেগের পরিবর্তন করতে থাকে, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম অর্জন হবে না। গতিবেগের পরিবর্তন মানে কি বলতে চাইছি আমরা? গতিবেগের পরিবর্তন মানে ধরো একটা ট্রেন বা বাস থেমেছিল, সে চলতে শুরু করেছে, এবং এই চলতে শুরু করেছে যে মুহূর্তে থেকে, সেই মুহূর্ত থেকে ওর গতিবেগ কিন্তু চেঞ্জ হচ্ছে, আস্তে থেকে ক্রমশ জোরে হচ্ছে। এই অবস্থায় কিন্তু ও ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছাবে না, কিন্তু একটা নির্দিষ্ট গতিবেগ চালু হওয়ার পরে সে যখন ওই গতিবেগটা মেনটেন করে যাবে তখন কিন্তু এই অবস্থার সৃষ্টি হবে। A fan rotating with uniform speed has a net force as zero.
খুব সহজ উদাহরণ হচ্ছে তুমি সুইচ টিপলে ফ্যানটা চলছে, ধরো ফ্যানের ফুল স্পিড করে দিয়েছো বা 3 নম্বরে দিয়েছো, 3 নম্বর কি বলে ওটা, রেগুলেটরে 3 সেট করেছো, চালিয়েছো, এটা আস্তে আস্তে শুরু হলো, তারপরে ফুল স্পিড অ্যাচিভ করার পরে যখন ঘুরছে তখন কিন্তু এটা নেট রেজাল্টেড ফোর্স 0, যদিও পাখা ঘুরছে, এটা একটা স্থিতিশীল কন্ডিশন। আবার তুমি রেগুলেটর ঘুরিয়ে যদি 5-এ করে দাও তাহলে দেখবে ইন বিটুইন টাইমে ও স্পিড আরো বাড়িয়ে নেবে, তারপরে যখন পুরোটা বেড়ে গেল 5-এ যেমন চলার কথা ও সেভাবে চলতে শুরু করলো, তখন আবার ওই ডাইনামিক ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছাতে পারবে। আবার সুইচ অফ করলে আস্তে আস্তে গতি কমাতে 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 ও বন্ধ হবে, এইটাও কিন্তু আবার চেঞ্জিং কন্ডিশন। এই অবস্থাটাই কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম 0 এটা বলবো, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেছে বা স্টেবল অবস্থা সেটা বলবো না। আবার থেমে গেল তখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। দেখো আমরা স্পোর্টস ফিল্ডে যখন সাইকেল চালাই, সাইক্লিং ইজ এ গুড এক্সাম্পল অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। সাইক্লিং যখন করছি, সাইকেল এমনি যখন থেমে আছে তখন তো একটা স্ট্যান্ড দিয়ে রাখতে হয়, কিন্তু স্ট্যান্ড যদি না দাও, একটা সাইকেল মাটিতে এমনি যদি ছেড়ে দাও তাহলে কি সে থাকবে? তখন সেটা আনস্টেবল কন্ডিশন, কিন্তু পড়ে গেলে আবার স্টেবল। কিন্তু সেই স্থির অবস্থায় আনস্টেবল সাইকেলটা যখন তুমি চালাতে শুরু করো তখন দুটো চাকায় ওইটুকু জায়গাতেই কিভাবে মাটির উপর দাঁড়িয়ে থাকে, বিকজ ইট অ্যাচিভ দ্য ডাইনামিক স্টেবিলিটি। গতিশীল হওয়ার ফলে সে একটা স্টেবিলিটি ইকুইলিব্রিয়াম অর্জন করে, যার ফলে কিন্তু সাইকেলের 2 চাকা সাইকেল আমরা চালিয়ে সামনে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তো এখানে ছবিতেও দেখো যে এই রকম ভাবে যখন সবাই মিলে একটা সাইক্লিং এর কম্পিটিশনের ছবি, তো এখানে ওই 2টো চাকা মাটিতে আছে, নর্মালি যদি থেমে থাকে তাহলে কিন্তু এটা পড়ে যাবে, আনস্টেবল কন্ডিশন, কিন্তু গতিশীল অবস্থায় এটা কখনোই পড়বে না মাটিতে, যেমন খুশি এগিয়ে যাওয়া যাবে। এটাই হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এখন প্রশ্ন হচ্ছে এরপরে যে এই ইকুইলিব্রিয়ামের যে কথাগুলো আমরা বললাম সেগুলো কিভাবে অর্জন করা যায়, হাউ উই উইল অ্যাচিভ দিস ইকুইলিব্রিয়াম অর স্টেবল কন্ডিশন, স্টেবিলিটি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যেটা আমরা বলেছি অলরেডি, নেট ফোর্স মাস্ট বি 0. All the force acting on that particular object or matter, the resultant force of all this acting force will be 0. So net force, if the condition achieved, the net force is 0, then we can achieve the stability or the equilibrium condition. The first condition of equilibrium is that the net force in all direction must be 0. The motionless person is in static equilibrium, যেটা আমরা আগে আলোচনা করলাম উদাহরণ। দেখো, the forces acting on him add up to 0 because both forces are vertical, and both forces are vertical but in opposite direction. That's why the resultant force become 0. So এটা the first condition. Second condition কি? The net torque must be 0. যদি বস্তুটা গতিশীল হয় এবং ঘূর্ণন গতিতে এগোয়, মানে সরল রৈখিক না গতিতে গিয়ে যদি কৌণিক গতিতে যায় বা রোটেটরি মোশনে থাকে, then all the acting torque must be 0. তবেই ও ডাইনামিক স্টেবিলিটি অর্জন করতে পারবে। The second condition of static equilibrium says that the net torque acting on the subject must be 0. A car in dynamic equilibrium, একটা কার যেটা মুভ করছে সেটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের উদাহরণ, বা সাইকেলও হতে পারে, whatever it may be. The car is in dynamic equilibrium because it is moving at constant velocity. আবার বলছি, একই গতিবেগে গতিশীল যে কোনো গাড়ি, সাইকেল বা যে কোনো মুভিং কন্ডিশন কিন্তু ইকুইলিব্রিয়াম অর্জন করে, যেটাকে আমরা বলছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এবং the forces in all direction are balanced, and that position, all the force acting on that moving car or cycle or the object is net force is always 0, or net torque is always 0 if it is moving in angular motion. There are horizontal and vertical forces
but net external force in any direction is 0. The applied force between the tires and the road is balanced by air friction, and the weight of the car is supported by the normal forces here shown to be equal for all the একসঙ্গে দুটো ফোর্স ক্রিয়াশীল। একটা হচ্ছে গাড়ির ওজন, সেটা তো মাটির দিকে ভার্টিক্যালি ক্রিয়াশীল, মাটিও পিচ ওর ওপরে বিপরীত দিকে ফোর্স ক্রিয়াশীল করছে। আর একটা হচ্ছে যে চাকা যে সামনে এগিয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে, তো এই যে ফ্রিকশনাল ফোর্স ওকে রেজিস্ট করছে, হাওয়া ওকে রেজিস্ট করছে, কিন্তু তা সত্ত্বেও ওকে সামনে এগিয়ে যাচ্ছে, সেই ফোর্সটা জেনারেট করছে ইঞ্জিন। তো এই দুটো ফোর্সের মধ্যে যদি ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগোয় তাহলে দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ফোর্স 0 হয়। আবার ওজনটা মাটিতে যে প্রয়োগ করছে, মাটি তার এগেনস্টে যে ফোর্স প্রয়োগ করছে সেটাও 0 হয়। ফলে গতিশীল একটা গাড়ি যেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগোচ্ছে তার উপরে রেজাল্ট্যান্ট ফোর্সের মান 0 হয়, এবং তখন ওই গাড়ির গতিবেগকে আমরা বা ওই গাড়ির অবস্থাকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। নাও এই ইকুইলিব্রিয়াম আমি বলেছি, if you consider equilibrium as a property, then the status is called stability. The status of the objective is called stability. মানে বস্তুর ধর্ম যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে বস্তুটা কি অবস্থায় আছে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো তার স্টেবিলিটি। বাইরে থেকে স্টেবিলিটি ইজ দ্য স্টেট অফ বিইং স্টেবল অফ অ্যান অবজেক্ট। মানে আমরা বাইরে থেকে একটা অবজেক্টকে যদি দেখি সে সুস্থির সামনে আছে, স্টেবল সামনে আছে, তো এই যে ব্যাপারটা সে সুস্থির অবস্থায় আছে কিনা, সে নাকি সে অস্থির অবস্থায় আছে, এই যে ব্যাপারটা, অর্থাৎ কোনো একটা বস্তু কি অবস্থায় আছে এই বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলি স্টেবিলিটি বা সাম্য। আর ইকুইলিব্রিয়াম হচ্ছে ভারসাম্য, একটা ধর্ম, বস্তুর ধর্ম, যেটা কোনো বস্তু কি অবস্থায় থাকবে সেটা ঠিক করে দেয়। বুঝা গেল? It is the property of a body that causes it when disturbed from a condition of equilibrium or steady motion to develop force or moment that restore the original condition. যখন তোমরা পড়বে কিছুটা কখনো কখনো মনে হবে ইকুইলিব্রিয়াম এবং স্টেবিলিটি ইজ অলমোস্ট সেম, একই রকম ব্যাপারটা, কিন্তু আমি যেটা বলেছি সেটা মনে রাখবে যে ইকুইলিব্রিয়াম হচ্ছে কোনো বস্তুর প্রপার্টি, ধর্ম, এবং ওই ধর্মের ফলে বস্তু কি অবস্থায় থাকবে সেটাকে আমরা বলি স্টেবিলিটি। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেবিলিটিকে মানে প্রভাবিত করে, অর্থাৎ স্টেবিলিটিকে তৈরি করে, সৃষ্টি করে। আর কোনো বস্তু কোন অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করে ইকুইলিব্রিয়ামের উপরে, ইকুইলিব্রিয়াম প্রপার্টির উপরে। A body is said to be stable equilibrium if when displaced from equilibrium it experiences a net force or torque in a direction opposite to the direction of the displacement. মানে সেম ওই কথাটাই ঘুরিয়ে বলা হচ্ছে যে এর উপর ক্রিয়াশীল সমস্ত বল এমনভাবে ক্রিয়াশীল হবে, কোনো দিকে একটা বল ক্রিয়াশীল হলে তার উল্টো দিকে সমান পরিমাণে একটা বল ক্রিয়াশীল হবে, ফলে দুটো বলের লব্ধি বল 0। ঠিক আছে? তো যেটা ওখানে আমরা বলেছি ইকুইলিব্রিয়ামের ফলে স্টেবল, আনস্টেবল এবং নিউট্রাল কন্ডিশন, সেটা কি আমরা এখানে আবার বলছি। দেখো, an obvious example is a ball resting on top of a hill. ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমরা আগের দিনে উদাহরণ দিয়েছি যে তোমরা যদি একটা লাঠিকে সোজা দাঁড় করাও তাহলে কি হবে, ওটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে হবে, অর্থাৎ ওটা পড়ে যাবে, পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে তার দৈর্ঘ্যের সমান জায়গাটা সে বেস তৈরি করবে, ফলে ওটা আবার স্টেবল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। সো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে স্টেবল কন্ডিশন হচ্ছে সেই অবস্থা যে অবস্থাটা বস্তু সব সময় মেনটেন করতে চায়, ওই অবস্থাটাই ও থাকতে চায়। ওকে ঠেলে দিলে, সরিয়ে দিলে, যাই করে দিলে ও আবার ওই অবস্থায় এসে থাকতে চায়। কিন্তু আনস্টেবল অবস্থা কোনটা না, যে অবস্থায় বস্তুটা থাকতে চায় না, যে অবস্থায় বস্তুকে একটুখানি পরিবর্তন করলে, একটুখানি বল প্রয়োগ করলে সে স্টেবল অবস্থা খুঁজে নেওয়ার চেষ্টা করে।
এইবার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবার আমাদের আলোচনার জায়গায় এসছে, সেটা হচ্ছে এই যে অবস্থাটা, কোনো একটা বস্তু স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে, এই অবস্থাটা ডিপেন্ড করে কোন কোন ফ্যাক্টরসের উপরে। যে ফ্যাক্টরসগুলোকে কিন্তু কনসিডার করতে হয় যে কোনো জিনিস বানানোর সময়, যে কোনো জিনিস রাখার সময়, বা যে কোনো জিনিস শেখানোর সময়। আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস নিয়ে পড়াশোনা করছি, আমরা আমাদের দিক থেকে এই কথা বলবো যে কোনো একটা স্কিল শেখানোর সময়, কোনো একটা পার্টিকুলার টেকনিক বা কৌশল শেখানোর সময় আমরা কি কি বায়োমেকানিক্যাল প্রিন্সিপাল, কি কি স্টেবিলিটি ইকুইলিব্রিয়ামের প্রিন্সিপালস আমরা সেই শিখনের মধ্যে রাখবো, টিচিং এর মধ্যে রাখবো, কনসিডার করবো অ্যাজ এ টিচার হিসেবে, এইগুলোকে আমাদের জেনে নিতে হবে। কিন্তু তার প্রথমটা হচ্ছে বেস অফ সাপোর্ট, অর্থাৎ তুমি মাটিতে কতটা জায়গা জুড়ে বস্তুটাকে স্থাপন করছো, রাখছো। যদি তুমি নিজে একজন সাবজেক্ট হও বা নিজে একটা স্কিল পারফর্ম করছো, দেন কি হবে, তোমাকে পা কতটা দূরে রাখতে হবে সেটাকে ঠিক করে নিতে হবে। ওই যে কথাটা বললাম, আমরা যে কোনো একটা এর করতে কি বলি, শোল্ডার লেভেল অ্যাপার্ট করে পা দুটোকে রাখতে। তার মানে পা দুটো যত ফাঁকা করে নেবো, বেস অফ সাপোর্ট তত বাড়বে এবং স্টেবিলিটি তত বাড়বে। যখন কুস্তি করা হয় তখন দেখেছো যে পা দুটোকে অনেকটা সামনে পেছনে রাখা হয়, তাই না? এই ঠিক এইভাবে রাখা হয়। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তুমি যত পাটাকে বাড়াবে তত বেস অফ সাপোর্ট বাড়বে এবং তোমার স্টেবিলিটি অনেক বাড়বে, এবং পা দুটো যত কাছাকাছি আনবে বেস অফ সাপোর্ট তত কমবে। এই বেস অফ সাপোর্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ইন কেস অফ অ্যাচিভিং ইকুইলিব্রিয়াম অর দ্য স্টেবিলিটি। আমরা দেখবো পরে। সেকেন্ড কি আছে, লাইন অফ গ্র্যাভিটি। আমরা আগের দিন বলেছি যে সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কি বোঝায়, একটা কাল্পনিক বিন্দু যেখানে all weight is considered as center, imaginative point where we think the weight of the particular object is centralized. ওই বিন্দুতে সমস্ত ওজন কেন্দ্রীভূত আছে। একটা কাল্পনিক বিন্দু যেখানে কোনো বস্তুর ওজন, সামগ্রিক ওজন কেন্দ্রীভূত থাকে, সেটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটির সবসময় ক্রিয়াশীল হয় পৃথিবীর দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ মাটির দিকে ক্রিয়াশীল হয়, তাই তো? এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কোনো বস্তুর ওজন যখন ক্রিয়াশীল হয়, তখন যে লাইন বরাবর এটা ক্রিয়াশীল হয় সেই লাইনটাকে বলে লাইন অফ গ্র্যাভিটি। ওকে, তো এই লাইন অফ গ্র্যাভিটি, এই কন্ডিশনে আমরা পরে দেখব, লাইন অফ গ্র্যাভিটি যত বেস অফ সাপোর্টের মাঝখান দিয়ে যাবে তত বস্তুর স্টেবিলিটি বাড়বে। বেস পয়েন্ট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এইবার ওটা কি আরেকটু এক্সটেন্ডেড পার্ট। বেস অফ সাপোর্টের যত প্রান্তের দিকে লাইন অফ গ্র্যাভিটি সরতে থাকবে তত বস্তু আনস্টেবল হতে থাকবে। ঠিক উল্টোটা, আমরা কি বলছি, লাইন অফ গ্র্যাভিটি বেস অফ সাপোর্টের যত মাঝখানে থাকবে তত বস্তুর স্টেবিলিটি বাড়বে। ঠিক উল্টোটাই তাহলে বলতে পারি আমরা যে লাইন অফ গ্র্যাভিটি যত বেস অফ সাপোর্টের প্রান্তের দিকে সরে যাবে, যে কোনো প্রান্তের দিকে, তত তার স্টেবিলিটি কমতে থাকবে, তত বস্তু আনস্টেবল হয়ে যাবে। হাইট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মাটি থেকে কত উঁচুতে তার উপরেও নির্ভর করে কোনো বস্তু কতটা স্টেবিলিটি অর্জন করবে। এবং এই কারণে আমরা আগের দিনেও বলেছি যে ছেলেদের তুলনায় মেয়েদের সেন্টার অফ গ্র্যাভিটি একটু নিচে থাকে, ফলে ছেলেদের তুলনায় মেয়েদের স্টেবিলিটি একটু বেশি হয় সব সময়। এই কারণেই মেয়েরা জিমন্যাস্টিক্স এই ধরনের ইভেন্টসে কিছুটা সুবিধে পায় ছেলেদের চাইতে, যেহেতু তাদের সেন্টার অফ গ্র্যাভিটি খানিকটা নিচে থাকে। হ্যাঁ, যেহেতু মেয়েদের হাইট কম, সেই জন্যে পেলভিক গার্ডেলে স্যাক্রাল বোনে, যেখানে সেকেন্ড স্যাক্রাল বোনে আমরা বলি ইমাজিনেটিভ লাইন অফ সেন্টার অফ গ্র্যাভিটি,
যে বিন্দু সেটা মেয়েদের ক্ষেত্রে একটু নিচে সরে আসে। তো যাই হোক, তো হাইট যত বাড়বে তত বেশি সেন্টার অফ গ্র্যাভিটি তত উপরে উঠবে এবং তত তার স্টেবিলিটি কমবে। এই কারণে অনেক লম্বা গাছ সহজে ঝড়ে ভেঙে পড়ে যায়, আর ছোট গাছ দুব্ব ঘাস বা এই ধরনের ঘাস বলো এ বলো বন, কখনো যত জোরেই ঝড় হোক ওদের কিচ্ছু হয় না। এটা ওয়ান অফ দ্য কজ, হ্যাঁ, একটা কারণ হচ্ছে এটা। যাই হোক, শেপ অফ দ্য বেস অফ সাপোর্ট, শেপ অফ দ্য বেস অফ সাপোর্টও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন আমরা হিউম্যান বিইংস হিসাবে পা দুটোকে এক্সটেন্ড করে আমরা বেস অফ সাপোর্ট বাড়াই, তখন বেস অফ সাপোর্ট বাড়ে, স্টেবিলিটি বাড়ে। কিন্তু তুমি এই বেস অফ সাপোর্টটাকে যদি দু পায়ের পরিবর্তে 4 পায়ে করে নাও, মানে হাতটাকেও যদি ফেলে দাও, তাহলে তার স্টেবিলিটি, সেই অবস্থায় স্টেবিলিটি অনেক বেশি, অনেক বেড়ে যায়। কারণ এখানে শেপটা বদলে গেল বেস অফ সাপোর্টের। যখন দু পায়ে দাঁড়ানো হয়েছে তখন বেস অফ সাপোর্ট একটা লাইন, যখন হাত দুটো ফেলে দেওয়া হয়েছে তখন বেস অফ সাপোর্ট একটা চৌকো হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। ফলে তাতে অনেক এরিয়া ঢুকে যায়, তার এরিয়াটা অনেক বেশি হয়, ফলে স্টেবিলিটি অনেক বাড়ে। এবং এই কারণেই মানুষদের তুলনায় জীবজন্তুদের স্টেবিলিটি অনেক বেশি। তুমি কখনো কোনো বিড়াল, কুকুর বা বাঘ ভাল্লুককে ঠেলে ফেলে দিতে পারবে না, মাটিতে উল্টে ফেলে দিতে পারবে না, কিন্তু একজন মানুষকে তুমি ধাক্কা মেরে সহজেই উল্টে ফেলে দিতে পারবে। এর প্রধান কারণ বেস অফ সাপোর্ট। সুতরাং বুঝতে পারছো যে চতুষ্পদ থেকে দ্বিপদ হওয়ার কিছু অসুবিধেও আছে। হ্যাঁ, চতুষ্পদ থাকলে বরং আরো ভালো হতো, স্টেবিলিটির দিক থেকে আমাদের কেউ সহজে ঠেলে ফেলে দিতে পারতো না, ফলে ইনজুরিও কম হতো, তাই না, স্পোর্টসের ক্ষেত্রে। হ্যাঁ, যাই হোক, তো তোমরা এটা ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশনে পড়েছো যে বাইপেড পজিশন, মানে কোয়াড্রিপেড পজিশন থেকে বাইপেড পজিশনে আসার ফলে কিছু অ্যাডভান্টেজও হয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ হয়েছে, সেগুলোই এর আন্ডারে। হাউএভার মাস অফ দ্য বডি, ওকে, নাও মাস অফ বডি, মাস অফ বডিও কিন্তু ইম্পর্টেন্ট। যে বস্তুর ওজন যত বেশি, মানে মাস যত বেশি, তার স্টেবিলিটি তত বেশি। তার মানে কি? তার মানে আমরা পরে বলবো, এখানে আমরা তপতিকে টেনে নিয়ে আসবো। ফ্রিকশন, ঘর্ষণ বল, ঘর্ষণ বল যত বেশি হবে স্টেবিলিটি তত বাড়বে। অর্থাৎ আমরা যখন মাঠে খেলাধুলো করি, মাঠের সারফেস এখানে অনেক বড় ভূমিকা পালন করে। মাঠের সারফেস যত মসৃণ হবে তত তোমার পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি, আর মাঠের জমি যত কর্কশ হবে, অসমান হবে, তত বেশি তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? এবং এই কারণে জুতোর সোল খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। জুতোর সোলের নিচের দিকে দেখবে খাঁজ কাটা থাকে, নানান রকম করে খাঁজ কাটা থাকে। বুঝতে পেরেছো? এই খাঁজ কাটার কারণ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বাড়ানো, অসমান করা। দুটো অসমান বস্তুর মধ্যে ফ্রিকশনাল ফোর্স অনেক বাড়ে, ফলে সেই বস্তু অপর বস্তুকে রেজিস্ট করে বেশি, ফলে স্টেবিলিটি আমাদের অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, ওই জন্য স্পাইক লাগানো হয় স্প্রিন্ট ইভেন্টের ক্ষেত্রে তাদের জুতোতে, কাটে যাতে সিনথেটিক ট্র্যাকে নর্মাল এমনি জুতো পরে দৌড়ালে পা স্লিপ করবে এবং পড়ে যাবে, ওই গতি তুলতেই পারবে না। সেখানে নেলগুলো পুরোপুরি ট্র্যাকের মধ্যে ঢুকে যায় এবং তোমাকে অনেক বেশি স্টেবিলিটি দেয় ফোর্স প্রয়োগ করার বা ট্র্যাক থেকেও ফোর্স গেইন করা। না হলে কিন্তু ওই স্পিডে দৌড়াতে তুমি পারবে না। আবার অ্যামাউন্ট অফ সেগমেন্ট, একটা বস্তু যত ভাগ থাকবে না তত তার স্টেবিলিটি ছড়িয়ে যাবে, অনেকটা জায়গা জুড়ে থাকে, ফলে ছড়িয়ে যায়, তার স্টেবিলিটি বাড়ে। আমরা এটা দেখবো, উদাহরণ দিয়ে দেখবো, আমরা পর আসি। এবার দেখো বেস অফ সাপোর্ট। বেস অফ সাপোর্টের কথা বলেছি যে এখানে দুটো গাড়ি আছে, তোমরা দেখে বলো যে কোন গাড়ির স্টেবিলিটি বেশি হবে? বড় গাড়িটার স্টেবিলিটি বেশি হবে, তাই তো? কেন বেশি হবে? বেস অফ সাপোর্ট মানে দুটো চাকার মধ্যেকার দূরত্ব দেখো। ছোট গাড়িটার
অনেক কম, কিন্তু বড় গাড়িটার অনেক বেশি। সুতরাং ঠেলা দিলে ছোট গাড়িটা খুব তাড়াতাড়ি উল্টে পড়ে যাবে, কিন্তু ওই গাড়িটাকে ঠেলা দিয়ে উল্টে ফেলে দিতে তোমার নিজেই তোমার দম শেষ হয়ে যাবে, শক্তি নিঃশেষিত হয়ে যাবে, তাও পারবে, তাই না? হ্যাঁ, সেটা পরে আসবো আমরা শুধু এখানে বেস অফ সাপোর্টটাই দেখব, ঠিক আছে? তো এই জন্যেই কিন্তু মানে বেস অফ সাপোর্টকে সবসময় বাড়িয়ে দিতে হয় স্টেবিলিটি বেশি করার জন্য। এবার দেখো লাইন অফ গ্র্যাভিটি। এখানে দেখো এটা একটা বস্তু যার সেন্টার অফ গ্র্যাভিটি এটা, এবং এই যে ক্রিয়াশীল সরাসরি যে লম্বভাবে, এটা হচ্ছে লাইন অফ গ্র্যাভিটি, নীল রঙের তীর চিহ্ন দিয়ে। এবার এটাও আরেকটা বস্তু, দেখো এই লাইন অফ গ্র্যাভিটির নিচে বেসের একদম মাঝখান দিয়ে ক্রিয়াশীল, কিন্তু এখানে বস্তুটাকে যদি এইভাবে ধরা হয় তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি প্রায় ঠিক জায়গাতেই থাকছে, কিন্তু তার লাইন অফ গ্র্যাভিটি দেখো বেসের বাইরে চলে এসছে, এবং এইটার জন্যই এই বস্তুটা কি কন্ডিশনে তৈরি হয়েছে? আনস্টেবল হয়ে গেছে, ও তখন উল্টে পড়ে যাবে, তাই না? তাহলে লাইন অফ গ্র্যাভিটি যত বেস অফ সাপোর্টের মধ্যখান দিয়ে যাবে তত বস্তু স্টেবল হবে। নাম্বার 3, বেস পয়েন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে ওই একই কথা বলা হচ্ছে। দেখো সেন্টার অফ গ্র্যাভিটি যত বেসের মাঝামাঝি থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটিটাও, হ্যাঁ, সেটা দেখো এখান দিয়ে যদি একটা লাইন টানি, এ মাঝখান দিয়ে যাচ্ছে, এটাকে যখন এইভাবে রাখা হয়েছে সেটা বেসের একটা প্রান্তে চলে এসছে, আরো যদি এই বস্তুটাকে ঠেলা হয় তাহলে বেসের একদম বাইরে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে স্টেবল কন্ডিশন। এই কন্ডিশন থেকে যত বস্তুকে এই অবস্থায় আনা হবে তার স্টেবিলিটি তত কমতে থাকবে, তত আনস্টেবিলিটি অবস্থা অর্জিত হবে, তত বস্তুটা আনস্টেবল হবে, তাই তো? এই হিসাবে কিন্তু একটা দোতলা বাসের স্টেবিলিটি বেশি না কম? একতলা বাসের তুলনায় কম, কারণ দোতলা বাস অনেকটা উঁচু, ফলে তার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উঁচুতে থাকে, ফলে সেটা যখন কোনো গচ্ছায় পড়ে এদিক ওদিক করলে তার বেস থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কারণে যেসব লরি দেখবে অনেক প্রচুর মাল করে, তাকে দেখলেই মনে হয় এই রে কখনো এবার উল্টে পড়ে যাবে, বা কখনো কখনো যায়ও। হ্যাঁ, কোনো একটা গর্তে, বড় গর্তে যদি একদিকে চাকা পড়ে তাহলে সে উল্টে ওদিকে পড়ে যায়, এই একই কারণ যে তার সেন্টার অফ গ্র্যাভিটি এবং লাইন অফ গ্র্যাভিটি বেস থেকে, চারটে চাকার বেস থেকে এতটাই দূরে সরে যায় যে সেই গাড়িটা উল্টে যায়। নাও দ্য হাইট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা বললাম, দেখো এখানে উদাহরণের ছবিটা খুব একটা ভালো নেই, আমরা এটার থেকে এর আগের উদাহরণটা আমরা ব্যবহার করব। দেখো এই বাসের উদাহরণটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে বেশি ভালো হবে। এর পাশে যদি একটা মানে কার, যে চার চাকার কারকে রাখি, তাহলে কার রাখলে দেখবে তার হাইট বেস থেকে তার হাইট অনেক কম, ফলে তার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচে থাকবে। কিন্তু একটা দোতলা বাস তার সেন্টার অফ গ্র্যাভিটি অনেকটা উপরে থাকবে। এই হাইটটা বেশি হওয়ার জন্য সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উঁচুতে উঠে যায়, ফলে তার আনস্টেবিলিটি বেশি হয় এবং সে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সেটাই এখানে বলা হয়েছে। The lower the center of gravity is, the more stable the object. Lower the center of gravity of the object, more stability it can achieve. Okay, যার যত সেন্টার অফ গ্র্যাভিটি মাটির কাছাকাছি সে তত বেশি স্টেবল। এইবার শেপ অফ দ্য বেস অফ সাপোর্ট, যেটাকে আমরা বলছিলাম, দেখো নর্মাল আমরা যখন দাঁড়াই তখন আমাদের বেস অফ সাপোর্ট এইটুকু থাকে। এই বেস অফ সাপোর্টকে তুমি বাড়িয়ে দিতে পারো যদি তুমি দুটো স্ক্র্যাচ ব্যবহার করো। যখন আমাদের পায়ে চোট লাগে তখন স্ক্র্যাচ, ডাক্তারবাবুরা স্ক্র্যাচ ব্যবহার করতে বলে এই কারণে, যাতে তুমি পড়ে না যাও। স্ক্র্যাচ ব্যবহার করলে বেস অফ সাপোর্ট দেখো কিভাবে বাড়ে, এই রকম একটা ত্রিভুজের মতো অনেকটা জায়গা নিয়ে থাকে দুটো পায়ের জন্য এইটুকু, কিন্তু যখন দুটো স্ক্র্যাচ ব্যবহার হচ্ছে এইভাবে,
পেছনের দিকে তখনও এইভাবে, বা পাশে থাকলে তখনও অনেকটা জায়গা থাকছে। সুতরাং এই স্টেবিলিটি কিন্তু বাড়ছে। আমরা যখন সেট পজিশনে থাকি দেখো বেস অফ সাপোর্ট কিন্তু অনেকটা বেড়ে যায়, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি অনেকটা উঠে যায় বলে আনস্টেবিলিটি একটু বেড়ে যায়। দাঁড়িয়ে থাকলে এইরকম ভাবে ব্যাপারটা। এইবার মাস অফ দ্য বডি। স্যার একটা কোশ্চেন আছে, শুনতে দেখুন। বলছি তাহলে এখানে স্টেবিলিটি মানে এই মোটরটার হবে সরোর বেসটা বেশি, অবশ্যই। তাহলে ওই হাওয়াটা হলে রোগাটা পড়ে যাবে। আমরা তখন বলেছিলাম না তপতিকে আমরা আবার ডাকবো, তো এটা যদি ভাবো দিশা তপতি দুজন পাশাপাশি আছে, দাঁড়াও দাঁড়াও দেখো ওদের দুজনকে তাকিয়ে যদি দেখো তাহলে তোমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবে যে in respect of their body weight, mass of the body, stability is more in Disha than the Tapati. ঠিক আছে, তার মানে কি তপতিকে ঠেলে তুমি ফেলতে যত বল প্রয়োগ করতে হবে তার অর্ধেক বল প্রয়োগ করলে তপতিকে ঠেলে ফেলতে পারবে, তাই না? কারণ কি না, তপতির বডি ওয়েট অনেক কম, দ্যাট মিন মাসও অনেক কম, দিশার সেক্ষেত্রে বডি ওয়েট অনেক বেশি, সুতরাং তার সেন্টার অফ গ্র্যাভিটি সেই রকম ভাবে তাকে অনেক স্টেবিলিটি সেই অর্থে বেশি, সুতরাং দুজনকে সমপরিমাণ বল প্রয়োগ করলে কিন্তু আনস্টেবল কন্ডিশন তুলনামূলকভাবে তপতির ক্ষেত্রে বেশি হবে। আমরা এটা শরীরের ওজন বা মাস নিয়ে কথা বলছি, বাস্তবে সেটা নাও হতে পারে। বাস্তবে দেখা যেতে পারে তপতি অনেক বেশি স্ট্রং, দিশা অনেক বেশি নরম। সাইকোলজিক্যালি মানে বকা দিলে দেখা যাবে দিশা কেঁদে ফেললো তাড়াতাড়ি, কিন্তু তপতি সহজে হাল ছাড়ছে। বসুন। সো মাস যদি বেশি হয় তাহলে কিন্তু তার স্টেবিলিটি বেশি হবে এই গ্রাউন্ডে। ফ্রিকশনাল ফোর্স যেটা আমরা বললাম, হ্যাঁ, এই যে দেখো জুতোর নিচে খাঁজ করা থাকে ফ্রিকশনাল ফোর্স বাড়ানোর জন্য। তোমরা দেখবে ব্যাডমিন্টন যারা খেলে, যারা বাস্কেটবল খেলে, খেলা যখন দেখবে অনবরত পায়ে কিচকিচ কিচকিচ করে আওয়াজ হয়, তাই না? মেঝের সঙ্গে ফ্রিকশন হয় বলে। এবং বাস্কেটবলের জুতো, ব্যাডমিন্টনের জুতোর সোল যদি দেখো, ওটা স্পেশালি ডিজাইন করে তৈরি করা, ওর যে ম্যাটারটা থাকে সেটা স্পেশালি ডিজাইন করা থাকে, যাতেই ফ্রিকশনাল ফোর্স বাড়ে। ঠিক আছে, এখন ঠিক উল্টোটা করা হয় রোলার স্কেটিং এর ক্ষেত্রে বা আইস স্কেটিং এর ক্ষেত্রে। আইস স্কেটিং এবং রোলার স্কেটিং একই। রোলার স্কেটিং এ জুতোর নিচে দুটো চাকা দিয়ে দেওয়া হয়, দেখো এরকম চাকা দিয়ে দেওয়া হয়, তাই না? আর আইস স্কেটিং এ কি করা হয়, একটা স্টিলের পাতকে দেওয়া হয়, তরোয়ালের মতো শুধু একটা স্টিলের পাত দেওয়া হয়। তাহলে বেস অফ সাপোর্ট জুতোটার জন্য এতখানি জায়গার পরিবর্তে একটা সরু জায়গা ওপরে সে ক্রিয়াশীল হয় তার ওজন। আর গোল চাকা দিয়ে দিলে ওটা তো ফ্রিকশনাল ফোর্স, অতখানি জায়গা মাটির সঙ্গে টাচই হচ্ছে না, খুব অল্প একটু জায়গা টাচ হচ্ছে, সুতরাং ফ্রিকশনাল ফোর্স অনেক কমে যায়। কারণ ব্যালে ড্যান্স বা আইস স্কেটিং এই ধরনের মুভমেন্টে কিন্তু প্রচুর স্পিড দরকার হয়, প্রচুর ঘুরতে হয়, নানান রকম পোজ করতে হয়, মানে ওর উপরে ভর করে। তো এই যে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্পিড তোলা, ঘোরা, এগুলো কিন্তু জুতোর সোল যদি ওরকম হয় এবং সে যদি ফ্রিকশনাল ফোর্স বেশি হয় তাহলে কি করতে পারবে? পারবে। তাহলে ওখানে আবার ফ্রিকশনাল ফোর্স কমানোর দরকার হয়, তার জন্য এই টেকনিক ব্যবহার করা হয়। একই রকম ভাবে তুমি ধরো এরকম একটা বস্তুকে যদি ঠেলা দাও, এই টেবিলটাকে তুমি যদি ঠেলা দাও, তাহলে তুমি অত সহজে একে ঠেলতে পারবে না। কিন্তু এর নিচে যদি এরকম কয়েকটা চাকা দিয়ে দেওয়া হয় তাহলে তুমি সেটাকে খুব সহজেই ঠেলতে পারবে। এবং তোমরা এখন দেখেছো কিছু চেয়ার আছে, রিভলভিং চেয়ার বলা হয়। ট্রলি ব্যাগ ভেরি গুড উদাহরণ, ভেরি গুড এক্সাম্পল। ট্রলি ব্যাগ আগেকার দিনে সুটকেস ছিল, ডাউস সুটকেস, ট্রাঙ্ক। হস্টেলে যখন আসতে এক একজন এরকম বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসতে হতো, এরকম করে তার মধ্যে সব সারা বছরের কাঁথা, সব লেপ, কম্বল, জামা ইত্যাদি সব নিয়ে সেই ট্রাঙ্কে মাথায় করে তুলতে হতো। তো এখন কিছুই নয়, ট্রলির নিচে
ব্যাগের নিচে 4টে এত সুন্দর চাকা দেওয়া হয়েছে 360 ডিগ্রি, যেদিকে তুমি পুশ করো যেদিকে দাও একই পরিমাণ ওজন নিয়ে তুমি অল্প বল প্রয়োগ করলেই সে গড়গড় করে গিয়ে চলে যায়। তো তার জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখন ট্রাঙ্ক হয়ে গেছে পুরনো বস্তু, এখন সব আধুনিক ট্রলি ব্যাগ ব্যবহার হচ্ছে। এই কারণে চাকা লাগানো, তাতে ফ্রিকশনাল ফোর্স অনেক কম, ফলে কম বল প্রয়োগে তুমি বেশি কাজ করতে পারবে, তাই না? তো এইটাই হচ্ছে এখানে মূল নীতি। তার মানে কি, আমরা কিন্তু চাকা লাগানো ট্রলি ব্যাগের স্টেবিলিটি কিন্তু অনেক কম, এই স্টেবিলিটিটা কমিয়ে দিয়ে কিন্তু এই সুবিধাটা আমরা এখানে নিচ্ছি। কিন্তু একটা ট্রাঙ্কের ভর্তি ভরার ট্রাঙ্ক, ভারী ট্রাঙ্ক এমন বসানো আছে, তার স্টেবিলিটি অনেক বেশি, সেইটাকে চাগাতে বা সরাতে অনেক বল প্রয়োগ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে কখনো আমাদের স্টেবিলিটিকে নষ্ট করে আমাদের সুবিধে আমরা প্রয়োগ করি, আবার কখনো স্টেবিলিটিকে বাড়াতে হয় আমাদের সুবিধে নেওয়ার জন্য। স্পোর্টস ফিল্ডেও একই ব্যাপার, যেখানে যেটা লাগে। সেগমেন্টেশন যেটা আমি বলছিলাম, দেখো এখানে দুটো গাছ আছে, একটা পাইন গাছ খুব লম্বা, পাইন গাছ পাহাড়ের ওদিকে হয় না ওরকম অনেক লম্বা হয়, আর এটা হচ্ছে একটা আম গাছ, ছোট আম গাছ। ঝড় হলে কিন্তু কোন গাছটার গুড়ি ভেঙে পড়ার সম্ভাবনা বেশি? পাইন গাছে। কারণ হচ্ছে এর একটা কারণ তো হাইট অবশ্যই, কিন্তু আরেকটা কারণ হচ্ছে এই সেগমেন্টেশন। এই যে আম গাছের এত ডাল না ছড়ানো ছিটানো চারিদিকে, ফলে এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো, মানে হাওয়া যখন দেবে তখন সব ডালগুলো সম্মিলিতভাবে সেটা ভাগ করে দেয়, বাধাটাকে, হাওয়ার যে তীব্র বাধা সেটা সমস্ত ডাল ভাগ করে নেয়। তোমরা নিজেরা দেখেছো এতে কি বলে কাবাডি খেলার সময় চেন সিস্টেম করি না, তো চেন সিস্টেমে 3 জন হাতটাকে ধরা হয় কেন? যাতে রেডারকে যখন আটকানো হবে তখন 3 জন একই সাথে বল প্রয়োগ করতে হবে, একই সাথে তাকে আটকানো যাবে, ভাগ করে নেওয়া হয়। এই ফলে তার এই স্টেবিলিটি বা ওকে ক্যাচ করার ক্ষমতা অনেক বেড়ে যায়, সাফল্যের হার বেড়ে যায়। গাছের ক্ষেত্রেও তাই হয়। হ্যাঁ, তো আমরা বাস্তবে যখন হাই জাম্প করি তখন যে ক্রসবার এবং আপরাইট দুটো লাগাই, সেটাও এর একটা উদাহরণ। এখানে দেখো 3টে সেগমেন্ট আছে, এটা একটা আপরাইট, এটা একটা আপরাইট, আর এটা হচ্ছে একটা ক্রসবার, তাই না? তো এই ক্রসবারটা যদি এই দুটোর সঙ্গে স্ক্রুড্রাইভার দিয়ে এঁটে দেওয়া হয় তাহলে কি হবে? ইনজুরি হবে। হ্যাঁ, যে পড়বেই না, জানলে তো তুমি কখনো ডিসকোয়ালিফাই তো হবেই না, ওটা বাদ পড়বেই না। তো ভালো করে টাইট দিয়ে দুদিকে স্ক্রু দিয়ে এঁটে দিয়ে যত লাফাও, বারে লাগলো, লেগে ওইদিকে তুমি পড়ে গেলে বারও পড়ে গেল, কিন্তু ক্রস বার পড়বে না। তার মানে নিয়ম অনুযায়ী তুমি তো ডিসকোয়ালিফায়ারও নয়, তুমি সাকসেসফুল জাম্পার। সেটা অন্য প্রশ্ন, সে অন্য প্রশ্ন। ক্রসবার তো আর লেগে যাওয়া আটকানোর জন্য ব্যবহার হয় না, ক্রসবার তো লাগা মানে ব্যবহার হয় পারফরমেন্সকে মেজার করার জন্য। এবং এই কারণে এইখানে ক্রসবারটা খুব আলতো ভাবে লাগানো থাকে, একটা বেস অফ সাপোর্টে আলতো ভাবে লাগানো থাকে, যাতে অল্প টাচ হলেই ওটা পড়ে যেতে পারে। আমি বলছি যে সেগমেন্টেশনের কথা যদি ভাবো, তাহলে এই যে 3টে সেগমেন্ট না করে স্ক্রুড্রাইভার দিয়ে এঁটে তাহলে 3টেকেই একটা সেগমেন্ট করে দেওয়া যায়, তাই না? যখন এই দুদিকেই স্ক্রুড্রাইভার দিয়ে এঁটে দিলে তখন এই টোটালটা 3টে সেগমেন্ট না হয়ে একটাই সেগমেন্ট হয়ে যাবে, এবং তার বেস অফ সাপোর্ট অনেক বেড়ে যাবে, ফলে এর স্টেবিলিটি অনেক বেড়ে যাবে, ও পড়বেই না। তো আলটিমেটলি আমাদের শরীরেও কিন্তু এইরকম সেগমেন্টেশনই আছে। আমাদের হাতের মধ্যে দেখো, হাতের কনুই পর্যন্ত একটা সেগমেন্ট, আবার কনুই থেকে পাম্প পর্যন্ত একটা সেগমেন্ট, আবার পাম্প একটা সেগমেন্ট, আবার আঙুল আর একটা সেগমেন্ট, সব এরকম করে ভাগ করা আছে। আমাদের শরীরেও এইভাবে করা আছে, যাতে কি না আঘাত এলে কোনো একটা অঙ্গ পার্টিকুলার ইনজিওর্ড হয়, অন্য অঙ্গগুলো যাতে সেটা না হয়। এইরকম ভাবেই ব্যাপারটা, টেকনোলজিটা বা ইঞ্জিনিয়ারিংটা করা আছে।
প্রিন্সিপালস অফ স্টেবিলিটি এটা তোমাদের বিপিএড এর জন্য খুব একটা দরকার নেই, বাট মাস্টার ডিগ্রিতে যারা পড়ছো তাদের একটু জেনে রাখা অবশ্যই দরকার। আমি একটু আলোচনা করছি, খুব ডিটেলসে যাব না, শুধু কন্ডিশন গুলো দেখো। বলছে ইফ আদার কন্ডিশন রিমেন সেম, এগুলো সব সূত্রের মতো করে ব্যাপারটা। If the other condition remains same, the stability of an object is inversely proportional to its height of the center of gravity. মানে আমরা যা পড়ে এসেছি সেটাকে গুছিয়ে বলছি যে অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন বস্তুর স্টেবিলিটি নির্ভর করে সেই বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি মাটি থেকে কত উঁচুতে। অর্থাৎ মাটি থেকে যদি বেশি উঁচুতে সেন্টার অফ গ্র্যাভিটি হয় তাহলে তার বস্তুর স্টেবিলিটি কত কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। If other condition remains same, the stability of an object is directly proportional to its base area. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন বস্তুর স্টেবিলিটি তার বেস এরিয়ার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ বেস এরিয়া যত বাড়বে স্টেবিলিটি তত বাড়বে। To increase the stability of an object, its line of gravity should remain within the area of its base. কোন বস্তু স্টেবিলিটি বাড়াতে গেলে তার লাইন অফ গ্র্যাভিটি তার বেস অফ সাপোর্টের মধ্যে বা কেন্দ্রের দিকে রাখতে হবে। 4. Stability depends on the distance between the base point of the center of gravity and line of the base area towards the direction of its motion. Stability increases if distance increases. If other condition remains same, the stability of an object is directly proportional to its weight. বললাম যে এটা মাসের উপর নির্ভর করে, যার মাস যত বেশি তার স্টেবিলিটি তত বেশি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। If other condition remains same, the stability of an object is directly proportional to its frictional force of the area of contact with its surface. এরিয়া অফ কন্ট্যাক্ট যতটা বাড়বে এবং তাতে ফ্রিকশনাল ফোর্স যতটা বাড়বে তার স্টেবিলিটি তত বেশি হবে। The stability of an object is depend on the amount of segmentation. More the segments of the object, less the stability it has. সেগমেন্টেশন বেসিক্যালি মানে স্টেবিলিটির জায়গায় সেগমেন্টেশনটা এইভাবে বলা হচ্ছে যে কোনো বস্তুকে যত সেগমেন্টে ভেঙে দেবে তত তার সেই অর্থে আলটিমেট স্টেবিলিটি তার বাড়বে। কারণ হচ্ছে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে একটা পার্টি ক্ষতিগ্রস্ত হবে, এই হিসাবে তার স্টেবিলিটি অনেক বাড়বে। হ্যাঁ, কিন্তু মানে ওভারঅল স্টেবিলিটি যত সেগমেন্টেশন কম হবে ততই বাড়বে, বেশি হবে তার। এবার সেগমেন্টেশন যত বেশি হবে তার স্টেবিলিটি কম হবে। এটার ব্যাখ্যাটা এরকম ভাবে যে একটা মানে সেগমেন্টেশন যখন বেশি হচ্ছে তখন কোনো একটা ফোর্স প্রয়োগ হলে কোনো পার্টিকুলার ওই সেগমেন্টটাই ক্ষতিগ্রস্ত হবে, বাকি সেগমেন্টগুলো ঠিক থাকবে। এই অর্থে স্টেবিলিটিটাকে এখানে ভাবা হচ্ছে। বোঝা গেল কি? মানে তুমি পড়ে গেলে বা পা মচকালে তাহলে পায়ের অ্যাঙ্কেলটাই মচকাবে, বাকি শরীরের অন্যান্য জায়গা স্টেবল থাকবে, ইনজিওর্ড হবে ওই অঙ্গটা। এই দিক থেকে সেগমেন্টেশন যত কম হবে তত স্টেবিলিটি বাড়বে, সেগমেন্টেশন যত বেশি হবে তার স্টেবিলিটি তত কম হবে, মানে ওই রেসপেক্টে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি ক্লাস। তোমাদের যদি কোনো